দিন। হাসপাতালের বেডে নিজের এক্স হাজবেন্ডকে দেখে খুব অবাক হয়ে তাকিয়ে রইল চিত্রা। একজন মধ্যবয়স্ক মহিলা পাশে বসে তসবিহ পড়ছেন। 5 বছর আগে দেখা সুদর্শন সেই ছেলেটা আজ অন্তঃসার শূন্য হয়ে বিছানার সাথে লেপ্টে আছে। বিধাতার কি অসীম লীলা খেলা। বেডের দিকে এগিয়ে যেতে মনে পড়ে গেল 5 বছর আগের ঘটে যাওয়া ঘটনাসমূহ। এখনো মনের ভেতরটা দগদগে ঘা হয়ে আছে। চিত্রা আর সাজিদ একই ভার্সিটিতে পড়াশোনা করত। চিত্রা পড়াশোনার পাশাপাশি খুব ভালো গান করত। ভার্সিটির কম বেশি সবার কাছে পরিচিত মুখ। অন্যদিকে সাজিদ হাসি আড্ডায় মেতে থাকত সারাক্ষণ। পড়াশোনা থেকে শত হস্ত্র দূরে থাকত, তবে ভার্সিটির সব প্রোগ্রামে অংশগ্রহণ করত। এই জন্য সাজিদ ছিল ভার্সিটির সবার চোখের মণি। সাজিদ ছিল চিত্রার 1 বছরের সিনিয়র। অনুষ্ঠানের সুবাদে দুজন দুজনকে চিনত। একদিন চিত্রা ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। এমন সময় সাজিদ এসে সামনে দাঁড়ায়। চিত্রা হকচকিয়ে গেল। কিছু বলবেন সাজিদ ভাইয়া? সব মেয়েরা আমায় দেখে পাগল হয়ে যায়, আর তুমি ভয় পেয়ে যাও। আমার সঙ্গ পেতে সবাই উৎসুক হয়ে থাকে, আর তুমি এড়িয়ে চলো কেন জানতে পারি? চিত্রা সাজিদের কথাগুলো শুনে আরো ঘাবড়ে যায়। মনে মনে ভয় পেলেও মুখের ভঙ্গিতে সেটা লুকানোর চেষ্টা করে বলে, আপনি আমার সিনিয়র, আমরা তো ক্লাসমেট নই যে আপনার সঙ্গ পেতে চাইব। তাছাড়া আপনি আমার কোনো আত্মার আত্মীয় নন যে আপনাকে দেখে গদগদ হয়ে যাব। বাহ, এই প্রথম কোনো মেয়ের মুখে এমন কথা শুনলাম। আমার বন্ধুরা তবে ঠিকই বলেছে, তুমি আসলেই। আপনার বন্ধুরা কি বলেছে আর কি বলবে সেটা জানার কোনো আগ্রহ বা ইচ্ছে কোনোটি আমার নেই। দয়া করে আমায় যেতে দিন। যেতে তো দেবই, শুধু একটা কথা জানার ছিল। কি কথা? কাল তুমি নবীন বরণে গান গাইবে তো? নাম তো দিয়েছি, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। কথাটা বলে চিত্রা চলে গেল। সাজিদের বন্ধুরা এসে সাজিদকে সান্ত্বনা দিতে লাগলো। পরের দিন নবীন বরণ। চিত্রা ভার্সিটিতে আসতে রানী বলল, ওয়াও চিত্রা, তোকে এই নীল শাড়িতে অপূর্ব লাগছে। ধ্যাত, সব সময় তোর ফাইজলামি। রানী ঠিকই বলেছে, অনেক সুন্দর লাগছে। জয়ী তার কথা শুনে চিত্রার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। মনে মনে বলল, শাড়িটা না পরে অন্য ড্রেস পরা উচিত ছিল। ধীরে ধীরে সবাই ভার্সিটিতে পৌঁছে গেল। যেহেতু নবীন বরণ, তাই অনেক মানুষ এসেছে। চিত্রাকে স্টেজে গান করার জন্য ডাকা হচ্ছে। চিত্রা এত মানুষ দেখে একটু ভয় পাচ্ছিল, যদি গানটা ভালো না হয়। এসব ভাবতে ভাবতে স্টেজে উঠল, গান গাওয়া শুরু করলো। আমাদের চিত্রা কি ভালো গায়, তাই না? রে রানী, সত্যি অসাধারণ গায়। চিত্রা গান শেষ করে স্টেজ থেকে নামতেই সাজিদ সামনে এসে বলল, নেক্সট টাইম আর কখনো শাড়ি পরবে না। আমি চাই না আমার জিনিস পাবলিক দেখুক। সাজিদের কথায় চিত্রা লজ্জা পেল। দৌড়ে রানী আর জয়িতার কাছে চলে এলো। কি রে সাজিদ ভাই, কি বলছিল তোকে? কই তেমন কিছু না। চিত্রা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে লাগলো। খানিক বাদে একটা ছেলে এসে চিত্রার হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। চিত্রা সবার আড়ালে চিরকুটটা পড়ল। শোন, তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। চিত্রা পুকুর পাড়ে চলে গেল। গিয়ে দেখে খুব একটা কেউ নেই। সাজিদ দূরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। চিত্রা এসে বলল, কেন ডেকেছেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনি সিনিয়র ভাইয়া, আশা করি এমন কিছু বলবেন না যাতে আপনার দিকে তাকালে ঘৃণায় আমার মুখ ফিরিয়ে নিতে হয়। মিস চিত্রা, তাই আশা কড়াকড়ি বাদ দাও। শোনো মেয়ে, আমি তোমায় ভালোবাসি, আর তোমাকেই চাই। আমি কবি সাহিত্যিক নই, তোমায় কবিতা লিখে ইমপ্রেস করার মতো যোগ্যতা নেই। আমার তোমাকেই চাই। সাজিদের মুখে ভালোবাসার কথা শুনে চিত্রা নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঠাস করে একটা চর মেরে দিল। আশেপাশে সবাই তাকিয়ে দেখছে তাদের। আর কখনো যেন এমন কথা আর না শুনি, এর ফল কিন্তু ভালো হবে না। চিত্রা চলে গেল। সাজিদ কিছু না বলে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। সেদিনের পর সাজিদকে ভার্সিটিতে দেখা যায়নি। কেটে গেছে কয়েক মাস। এরই মধ্যে চিত্রার সাগর নামে একটা ছেলের সাথে পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব।
বন্ধুত্বটা একসময় গিয়ে প্রণয়ে পরিণত হয়। সবসময় তাদের একসাথে দেখা যেত। সাগরও টুকটাক গান করত। হঠাৎ একদিন চিত্রা কাউকে কিছু না জানিয়ে সাগরকে বিয়ে করে ফেলে। চিত্রার মা নেই, বিয়েতে তার বাবার খুব আপত্তি ছিল। তিনি কিছুতেই সাগরকে মেনে নেবেন না। বিয়ের পর চিত্রার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেন। বিয়ের প্রথম কয়েক মাস খুব ভালোভাবেই কাটে। ধীরে ধীরে সাগরের আসল চেহারা বেরিয়ে আসতে লাগলো। সাগর কোনো কাজকর্ম করতে চাইতো না। চিত্রার কাছে নেশার টাকা চাইতো। গান করে যে কটা টাকা পেত সব সাগর জোর করে নিয়ে যেত। আর টাকা দিতে না পারলে চিত্রাকে মারধর করা শুরু করত। সাগরের অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে। চিত্রার সহ্য শক্তি হারিয়ে ফেলছে। এভাবে চলতে থাকলে চিত্রা শেষ হয়ে যাবে। মনে মনে ঠিক করলো। তিলে তিলে শেষ হওয়ার চেয়ে ভালো একেবারে শেষ হয়ে যাওয়া। একদিন রাতে সে ঠিক করলো সাগরের সাথে আর থাকবে না। সে নিজেকে শেষ করে দেবে। রাত হওয়ার অপেক্ষা করছিল। সাগর নেশা করে এসে অঘরে ঘুমোচ্ছে, কোনো হুঁশ নেই। চিত্রা সুযোগ বুঝে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে একটা নদী দেখতে পায়। সাত পাঁচ না ভেবে নদীতে ঝাঁপ দেবে এমন সময় বাচ্চার কান্না শুনতে পায়। এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পায় না। দ্বিতীয়বার ঝাঁপ দিতে গিয়েও একই ঘটনা ঘটল। চিত্রার বুকের ভেতরটায় ভয় জমতে শুরু করলো। নিজেকে সামলে ঝাঁপ দিতে যাবে এমন সময় কেউ এসে তাকে বাঁচিয়ে নেয়। অন্ধকারের একটা আবছায় অবয়বটা দেখতে পেয়ে চিত্রা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই দেখে সে এক রাজকীয় খাটে শুয়ে আছে। পাশে একজন অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে। ম্যাম, আপনি ঠিক আছেন? আপনার জন্য একটা গুড নিউজ আছে। সেটা অবশ্য স্যার বলবে। আমি স্যারকে ডেকে আনছি, আপনি একটু অপেক্ষা করুন। স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। ওকে, তুমি এখানে অপেক্ষা করো টিনা, আমি দেখা করে আসছি। চিত্রা শুয়ে শুয়ে গতকালকের ঘটনার কথা ভাবছে। কে বাঁচিয়েছে আমায়? আমি তো বাচ্চাদের কান্না শুনতে পাচ্ছিলাম, কিন্তু কেন শুনতে পাচ্ছিলাম? এসব ভাবতে ভাবতে চিত্রা আবারও ঘুমিয়ে পড়ে। ঘন্টা দুয়েক পর ঘুম ভেঙে দেখে কেউ একজন আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর ভঙ্গিটা চিত্রার খুব চেনা, কিন্তু এটা তো সম্ভব নয়। নিজেকে ধাতস্থ করে বলল, শুনছেন? আকাশের দিকে তাকিয়ে থাকা ব্যক্তিটি ঘাড় ঘুরিয়ে চিত্রার দিকে তাকালো। চিত্রা অস্পষ্ট কণ্ঠে বলল, সাজিদ ভাইয়া, আপনি এখানে? কেন, এত অবাক হওয়ার কি আছে? না মানে, এত আমতা আমতা করতে হবে না। মিস টিনা, এদিকে আসুন। জি স্যার, বলুন। ম্যামকে খাবারটা খাইয়ে দিন। আর শুনুন, ওনার যেন কোনো অযত্ন না হয়। স্যার, আপনি? আমার একটা দরকারি কাজ আছে। আর হ্যাঁ, তোমাকে বলছি, মেয়ে, এতদিন নিজে যা খুশি করেছো, এবার নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো না চলে বাচ্চাটার কথা ভাবতে শেখো। থমথমে গলায় কথাগুলো বলে সাজিদ বাইরে চলে গেল। বাচ্চার কথা শুনে চিত্রার একদিকে খুব আনন্দ হচ্ছে, অন্যদিকে খুব কান্না পাচ্ছে। এ কেমন নিয়তি তার। টিনা কাছে এসে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার মন খারাপ কেন? কই না তো। খাবারটা খেয়ে নিন। এখন আপনার সময় মতো খাবার খেতে হবে। আপনি রেখে যান, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে, আমি পাশের রুমে আছি। প্রয়োজন হলে এই বেলটা বাজাবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। টিনা চলে গেল। চিত্রা সাগরের কথা ভাবছে। মা হওয়া প্রতিটা মেয়ের জন্য আল্লাহর বিশেষ রহমত স্বরূপ। ওই জন্যই কাল আমি বাচ্চার কান্না শুনতে পাচ্ছিলাম। একটা ছোট্ট প্রাণ আমার ভেতরে তিল তিল করে বেড়ে উঠছে। আচ্ছা, বাচ্চার কথা শুনলে কি সাগর আগের মতো ভালো হয়ে যাবে, নাকি পরিবর্তন হবে না? তুই খুব অভাগী রে সোনা, জন্মের আগেই পিতৃহীন হয়ে গেলি। সোনা, তুই কোনো চিন্তা করিস না, মাম্মা তোকে সব সময় ভালো রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দেবে না। বেশ কিছুক্ষণ পর টিনা এসে বলল, ম্যাম, এখানে শাড়ি আর সালোয়ার কামিজ আছে, আপনার পছন্দ মতো একটা পরে নিন। আমাদের বের হতে হবে। টিনা আপু, আমরা কোথায় যাব? স্যার, আপনার জন্য ডাক্তারের চেম্বার অপেক্ষা করছে। উনি গাড়ি পাঠিয়েছেন, আমাদের এক্ষুনি যেতে হবে। চিত্রা একটা শাড়ি পরে নিল, তারপর গাড়িতে বসে পড়ল। আধ ঘন্টা পরে একটা হাসপাতালের সামনে গাড়ি থামলো। টিনা সাবধানে চিত্রাকে নিয়ে গেল ডক্টরের চেম্বারে। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো।
চিত্রাকে দেখে সাজিদ অপলকভাবে তাকিয়ে রইল, যেন তার চোখ দুটো বহুদিনের তৃষ্ণার্ত মিটিয়ে নিচ্ছে। সাজিদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চিত্রার অস্বস্তি হতে লাগলো। স্যার, ম্যামকে নিয়ে এসেছি। টিনার কথায় সাজিদের কোনো পরিবর্তন হলো না। মিস্টার খান। ডক্টরের এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে সাজিদের হুঁশ ফিরে আসলো। এমন একটা সুন্দর মুহূর্তে একটা কর্কশ কণ্ঠ অপ্রত্যাশিত। সাজিদের অসহ্য লাগলো। টিনাকে ইশারা করলো বাইরে অপেক্ষা করার জন্য। ডক্টর চিত্রাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। নার্স ওনাকে নিয়ে গিয়ে টেস্টগুলো করিয়ে আধ ঘন্টার মধ্যে রিপোর্ট নিয়ে আসো। নার্স চিত্রাকে নিয়ে গেল। ডক্টর, চিত্রা ঠিক আছে তো? ওর বাচ্চা কেমন আছে? দেখুন, ওনার শরীরের অবস্থা খুব খারাপ, শরীরে অনেকটা দুর্বল, মানসিকভাবে বিপর্যস্ত। ওনার প্রপার ট্রিটমেন্ট দরকার, না হলে বাচ্চাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। ওষুধ শুধু ওনার শারীরিক অবস্থায় উন্নতি করতে পারবে, কিন্তু মানসিক সুস্থতা আপনাকে করতে হবে। উনি যেন সবসময় হাসি খুশিতে থাকে, তার খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনি তো ওনার হাজব্যান্ড, আপনাকে আমি যতটুকু চিনি ওনার তো এই অবস্থা হওয়ার কথা নয়। আপনি ভুল ভাবছেন ডক্টর, উনি আমার হাজবেন্ড নয়। চিত্রার গলার আওয়াজ শুনে সাজিদ নড়ে চড়ে বসল। সাজিদের দিকে একবার তাকিয়ে চিত্রা আবার বলা শুরু করলো। ডক্টর, উনি আমার কেউ নন, তাই আমার শরীরের অবস্থা সম্পর্কে ওনাকে বলে শুধু শুধু বিভ্রান্ত করছেন। আপনি যা বলার আমায় বলুন, আমি সবটা মেনে চলার চেষ্টা করব। উনি তো এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শুনছিলেন। আচ্ছা, যাই হোক, আপনার অভিভাবক কাউকে ডাকুন। দেখুন, আপনি তো পেশেন্ট, তাই আপনাকে সব কথাগুলো বলতে আমি বাধ্য হলেও এই ব্যাপারগুলো আপনার হাজব্যান্ড বা ফ্যামিলির জন্য কাউকে বলা উচিত, কারণ আপনি আপনার দেখাশোনা ঠিকভাবে করতে পারবেন না। আপনি বলুন, আমার কেউ নেই, আমি একাই, তাই নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। চিত্রার কথাগুলো শুনে সাজিদের প্রচুর রাগ হতে লাগলো। মনে মনে চিত্রাকে খুব বকা দিচ্ছিল। নিজেকে সামলাতে না পেরে বলল, আচ্ছা ডক্টর, ওনাকে এখানে আর কোনো প্রয়োজন আছে? না মিস্টার সাজিদ, রিপোর্ট আসলে সে অনুযায়ী ওষুধ দেওয়া হবে, আর প্রত্যেক মাসে একবার করে চেক আপে আসতে হবে। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মিস টিনা, একবার এদিকে আসুন তো। টিনা ভেতরে আসতে সাজিদ বলল, মিস টিনা, ওনাকে নিয়ে আমার গাড়িতে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। সাজিদ চলে যেতে বলায় চিত্রার বেশ রাগ হয়। দাঁত কিরমির করে কি যেন বলতে লাগলে। সাজিদ চিত্রার দিকে তাকিয়ে দেখে চিত্রা বিড়বিড় করছে। এমনভাবে দাঁত কামড়ে ধরলে দাঁত পড়ে যাবে। বয়স তো এখনো কম, এই কম বয়সে দাদি নানি হওয়ার এত ইচ্ছে? আচ্ছা। সাজিদের আকাশে ছুড়ে দেয়া কথাটা চিত্রা বুঝতে পেরে টিনার সাথে চলে গেল। সাজিদ ডক্টরের কাছ থেকে সব জেনে নিল। ঔষধপত্র নিয়ে আধ ঘন্টা পরে গাড়িতে ফিরে এলো। গাড়িতে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। ঘুম ভেঙে চিত্রাকে খুঁজতে লাগলো সাগর। তার প্রচণ্ড নেশার টান উঠেছে। পুরো ঘর তছতছ করে ফেলছে টাকা খুঁজতে গিয়ে, কিন্তু কোথাও একটা আধুলের ছিটে ফোঁটাও পর্যন্ত নেই। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এক্ষুনি নেশা করতে হবে, নইলে যে সে শেষ হয়ে যাবে। ঘরের একটা কোনায় চিত্রার হারমোনিয়ামটা দেখতে পায়। মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি ঢেউ খেলে যায়। একটা শয়তানি হাসি দিয়ে বলে, হারমোনিয়ামটা বিক্রি করে অনেকখানি টাকা পাওয়া যাবে। মোটামুটি 3-4 দিনের জন্য নিশ্চিন্ত মনে থাকবো। তারপর আমার চিতা বেবির থেকে আবার টাকা নেওয়া শুরু করব। একটা কাপড়ের টুকরো নিয়ে এসে হারমোনিয়ামটাকে ভালোভাবে পরিষ্কার করে ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে পড়ে। ড্রাইভার সাহেব, সামনে একটু ব্রেক করেন, আমি নামবো। মিস টিনা, আপনি চিত্রাকে নিয়ে বাড়ি যান। দুইজনে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিন, আর ওনার একটু খেয়াল রাখবেন। জি স্যার, অবশ্যই। সাজিদ গাড়ি থেকে নেমে কাকে যেন কল করলো। হ্যালো, আমি এক্ষুনি আসছি। মিনিট 5 অপেক্ষার পর একটা গাড়ি এসে সাজিদের সামনে দাঁড়ায়। সাজিদ মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে বলে, ড্রাইভার সাহেব, এই নিন, আপনি একটা ট্যাক্সি নিয়ে চলে যান। সাজিদ গাড়ি নিয়ে চলে গেল। গাড়ি চালাতে চালাতে কাল থেকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবছে। জীবনে চলার পথে কত শত মানুষের সাথে দেখা হয়, কত ঘটনা ঘটে। কিছু ঘটনা মনের মধ্যে দাগ কেটে যায়,
চিত্রা তাকে অপমান করার পর আর কখনো সে চিত্রার সামনে গিয়ে দাঁড়ায়নি, কিন্তু চিত্রার খোঁজ খবর নিতে কখনো কার্পণ্য করেনি। গতকাল চিত্রার কথা খুব মনে পড়ছিল, তাই কাজ শেষ করে নদীর পাড়ে আসছিল। মন খারাপ থাকলে সবসময় এই জায়গায় এসে বসে থাকে। গাড়ি থেকে নামতেই দেখে দূরে একটা মেয়ে নদীর দিকে ছুটে যাচ্ছে। মেয়েটার ভাবগতিক সুবিধার লাগছিল না, তাই দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরল, কিন্তু ততক্ষণে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। ফোনের ফ্ল্যাশ অন করে দেখে এ তো তার সেই স্বপ্নকুমারী, যাকে এত সাধনা করেও পায়নি, তাকে এই অবস্থায় দেখবে ভাবতে পারেনি। তাড়াহুড়ো করে গাড়িতে তুলে বাসায় নিয়ে গেল। ফোনের রিংটোনে সাজিদের ভাবনার রেশ কাটল। নাম্বার দেখে আর রিসিভ করলো না। একটু পর ট্রাফিক জ্যাম পড়ল। আধ ঘন্টা ধরে বসে আছে। আজকাল জ্যামের কারণে রাস্তার গাড়ি চালানো অসহ্যকর। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। গাড়ির জানালা নামিয়ে বাইরে তাকাতেই দেখে ফোনের রিংটোনে সাজিদের ভাবনার রেশ কাটল। নাম্বার দেখার পর রিসিভ করতে ইচ্ছে করল না, যেন এক প্রকার এড়িয়ে গেল। একটু পরে ট্রাফিক সিগন্যাল কাটিয়ে কিছু দূর এগোতেই ট্রাফিক জ্যাম। আধ ঘন্টা ধরে বসে আছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। গাড়িগুলো নির্বিকারভাবে আটকে আছে। কেউ কেউ অসহ্য হয়ে হর্ন বাজিয়ে যাচ্ছে। আজকাল জ্যামের কারণে রাস্তার গাড়ি চালানো সবচেয়ে ধৈর্যের কাজ। সাজিদের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। গাড়ির কাঁচ নামিয়ে বাইরে তাকাতেই দূর থেকে একটা পরিচিত মুখ দেখতে পায়। পরিচিত মুখের ব্যক্তিটিকে গাড়ির দিকে এগিয়ে আসতেই সাজিদ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। নিজেকে আড়াল করে সেই ব্যক্তিটিকে দেখতে থাকে। ব্যক্তিটি আর কেউ নয়, চিত্রার স্বামী সাগর। কাঁধে একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে একটা দোকানের দিকে যাচ্ছিল। সাজিদ গাড়ি থেকে নেমে সাগরের পিছু নিল। কিঞ্চিত দূরত্ব বজায় রেখে সে সাগরকে অনুসরণ করতে লাগলো। কিছুক্ষণ বাদে সাগর দোকান থেকে বের হয়ে উল্টো দিকে হাঁটা দিল। সাজিদ দেরি না করে ওই দোকানে গেল। দোকানে ঢুকতেই একটা মাঝবয়সী লোক এসে বলল, কি লাগবো কন? হারমোনিয়াম, সেতার, বীণা, তবলা সকল কিছু আছে। ইচ্ছা হলে রেডিমেড নিতে পারেন, আবার নিজের পছন্দ অনুযায়ী কিনা নিতে পারেন। আমার একটা ইনফরমেশন চাই, আশা করি আনসার পাবো। লোকটা ইংরেজিটা বুঝতে না পেরে একজনকে ডেকে বলল, এই ফাটকা উনি কি কইতাছে দেখ দেখিনি। আমি তো সব ইংরেজি বুঝি না। তুই তো তাও ক ক্লাস পড়লি। একটা অল্প বয়সী ছেলে কান খোঁচাতে খোঁচাতে বলল, মালিক আমার নাম ফটিক, আপনি আমারে ফটকা কইয়াবেন না। আমার একটা প্রেস্টিজ আছে না? হয়েছে, তুই আমার আর জ্ঞান দিতে আইবি না। কামে মন দে। ফটিক এসে বলল, স্যার কন। একটু আগে একটা ছেলে ব্যাগ কাঁধে নিয়ে এসেছিল। যাওয়ার সময় তার সাথে কোনো ব্যাগ ছিল না। কেন এসেছিল তুমি জানো? হ্যাঁ, জানবো না কেন। উনি একটা হারমোনিয়াম বেচতে আসছে, মানে মতো টাকা পাইছে, বেচা দিছে। ওই হারমোনিয়ামটা একটু দেখতে পারি? এক্ষুনি আনতেছি। ফটিক হারমোনিয়ামটা সাজিদের সামনে নিয়ে আসলো। হারমোনিয়ামটা তার খুব চেনা। হারমোনিয়ামের বাম পাশে একটা নাম দেখে সাজিদ হাসির রেখা টেনে বলল, যে নিতে পারেন। মালিক কি হয়েছে ডাকি সারের মতো চেঁচাস কেন? স্যার হারমোনিয়ামটা নিতে চাই। দোকানের মালিকের থেকে সাজিদ হারমোনিয়ামটা কিনে নেয়। ফটিক এসে গাড়িতে রেখে দেয়। ফটিককে আরও কিছু টাকা দেয় গাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য। হারমোনিয়ামটায় হাত বুলিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করে। প্রায় 1 ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে গাড়ি থামায়। পুরনো ধাঁচের বাড়ি, চারপাশে গাছগাছালি দিয়ে ঘেরা। দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক বৃদ্ধা দরজা খুলে দেয়। চশমাটা খুলে শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। কে তুমি বাবা? তোমায় তো চিনতে পারলাম না। আমি এটা নিতে চাই। আমায় আপনি চিনবেন না? মিনহাজ সাহেব বাড়ি আছেন? আমি ওনার সাথে দেখা করতে এসেছি। খোকা তো বাড়ি নেই, মাত্রই বেরিয়েছে। আসতে দেরি হবে, তুমি অন্য একদিন এসো। বিশেষ করে শুক্রবারের দিনটা খোকা বাড়িতেই থাকে। আমি অনেক দূর থেকে এসেছি, ওনার জন্য অপেক্ষা করতে চাই। উনি আসলে দেখা করে তারপর যাব। ঠিক আছে, তবে ভেতরে এসে বসো। সাজিদ বাড়ির ভিতরে ঢুকলো। বাইরে থেকে যতটা পুরনো মনে হয়, ভিতরে ঠিক তার উল্টো চিত্র। বিশেষ করে বাড়ির সামনের উঠোন জুড়ে নানা ধরনের ফুলের গাছ। বৃদ্ধা মহিলাটি সাজিদকে বসার ঘরে নিয়ে গেলেন।
তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। সাজিদ এক পলক পুরো রুম দেখে নিল। খুব রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী না হলে এমনভাবে ঘর সাজানো যায় না। দেয়ালে অনেকগুলো ছবি টাঙানো। একটা ছবিতে সাজিদের দৃষ্টি নিবদ্ধ হয়ে গেছে। বৃদ্ধা মহিলাটি কিছুক্ষণ পর ফিরে এলেন, হাতে একটা চায়ের ট্রে। নাও বাবা, চাটা খাও। অনেক দূর থেকে এসেছো, চাটা খেলে ভালো লাগবে। সাজিদ চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল। মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছে। শুনেছে মিনহাজ সাহেব খুব কড়া ধাঁচের মানুষ, কোনো ভুল চুক করা যাবে না। একটা ভুল কথা সবকিছু এলোমেলো করে দিতে পারে। আচ্ছা, তুমি খোকার কাছে